আজকের এই ভিডিওতে উনি মানে চরমনাই সম্পর্কে এমন এমন কিছু তথ্য দিয়েছে, ওনার এই কথাগুলো শুনলে আপনি চরমনাই আগামীতে আদৌ থাকবে কিনা, চরমনাইয়ের ভবিষ্যৎ কি, এবং চরমনাই সম্পর্কে আপনি মানে আপনার আগামীতে ভালোবাসা বাড়বে না ঘৃণা বাড়বে, সমস্ত বিষয়গুলো আজকে ওনার এই ভিডিওতে ক্লিয়ার হতে পারবেন। চলুন একটু শুনে নেওয়া যাক। রাজনীতির মাঠে কোন পথে হাঁটছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা পীর সাহেব চরমনাইয়ের দল? দর্শক, আপনারা জানেন গত কয়েকদিন আগে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের মধ্যে আশা জাগানিয়া সবচেয়ে বেশি ভোট পেয়েছে এবং ভূমিদাস বিজয় অর্জন করেছে জামাত ইসলামী বাংলাদেশ এবং তার জোটের শরিকরা। কিন্তু পরপ্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাত্র 2% 70 পয়েন্ট ভোট পেয়েছে। তো আমাদের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামক এই দলটার দুর্বলতা দিনের ন্যায় সুস্পষ্ট হয়ে গেছে। তারা কি এখনও তাদের দুর্বল পয়েন্টগুলোতে হাত দিতে পারছে না? তারা কি এখনও তাদের দুর্বল পয়েন্টগুলোকে স্বচক্ষে দেখছে না, নাকি তারা ইচ্ছা করেই বাহানা করছে? ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন আসনে 1000 1500 ভোট পেয়েছে, কিন্তু আপনি হিসাব করলে জামাত ইসলামী বাংলাদেশ যেই আসনে দাঁড়িয়েছে, যেখানে 40 50 60 70 80 1,10,000 1,20,000 1,40,000 ভোটের নিচে ভোট পেয়েছে, এমন খুব কমই আছে। আর তাদের সর্বোচ্চ ভোট হয়তো 1,40,000 ইসলামী আন্দোলনের, আর সর্বনিম্ন তাদের ভোট আছে বহুত 1010 1020 2000 3000। এত লজ্জার পরেও তারা কিভাবে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে কিংবা উত্তর গেটে বসে জামাত ইসলামের বদনাম গাচ্ছে? তাদের কি লজ্জা হবে না আজও? আমার মনের কথা বলছি। কদিন আগে আপনি আমাকে বলবেন আপনি তো কদিন আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। হ্যাঁ, জানিয়েছি, কিন্তু এখন প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, সব কিছু চেঞ্জ হয়েছে। এই চেঞ্জ কি এনে দেয়? এই চেঞ্জ এটা এনে দেয় যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি জামাত ইসলামের সাথে যেত, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যিনি নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, তার ইজ্জত হারাতে হতো না। হ্যাঁ, আপনারা তখন জোট করতেন, এখন জোট থেকে বের হয়ে যেতেন, শেষ। যেটা নেওয়ার সেটা নিতেন। মানুষ একদিকে ঝোঁকে, মানুষ সব দিকে ঝোঁকে না, এটা মাথায় রাখবেন। স্রোত কিন্তু একদিকে যায়, স্রোত চতুর্দিকে যায় না। তো মানুষের একটা স্রোত চলে গিয়েছিল ইসলামী জোটের মধ্যে, নির্দিষ্ট কোনো দলের প্রতি মানুষের জোয়ার যায়নি। যদি নির্দিষ্ট কোনো দলের দিকে মানুষের জোয়ার যেত, স্রোত যেত, তাহলে এনসিপি এতগুলো ভোট পেত না। সেই দুদিন আগের সংগঠন, যার কোনো ভিত্তি ছিল না, একমাত্র যার ভিত্তি মামুনুল হক নামক এক ব্যক্তি, সেই দল আজকে প্রায় 2%-এর উপরে ভোট পেত না, যদি ইসলামিক জোটের দিকে মানুষের গণজোয়ার কিংবা স্রোত না হতো। মানুষ ব্যক্তি রিস্কা মার্কার দলকে কেউ ভোট দেয়নি, মানুষ ব্যক্তি এনসিপি দলকে কোনো ভোট দেয়নি, মানুষ ব্যক্তি জামাতকে কেউ ভোট দেয়নি, মানুষ ভোট দিয়েছে জামাত জোটকে, ইসলামী জোটকে। তা আপনারা জোট ছাড়া হয়ে গেছেন, আপনারা ভোট পাননি। চিন্তা করুন, যদি রিস্কা মার্কার মতন একটা কি বলা হয় দল, যাদের সারা বাংলাদেশে 2টা ভোট নাই, তারাও এত ভোট পেয়েছে খালি এই জোটে আসার কারণে, তাহলে আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা এত শক্তিশালী একটা জায়গায় আছেন, স্পেসে আছেন, আপনারা এই জোটে আসলে 40টা যে আসন পেয়েছিলেন, তাতে কত ভোট পাইতেন একটু হিসাব করে দেখুন। কমসে কম 10-20% ভোট পেতেন, 10-20% নিঃসন্দেহে। জি, তো যাই হোক না কেন দর্শক, যে কথা বলতেছিলাম, এরপরেও তারা এত ভরাডুবি পরাজয়ের পরেও তারা বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে বসে জামাত ইসলামের বদনাম গাচ্ছে, ইঞ্জিনিয়ারিং হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে। এটা তো আপনাদের এখন দরকার নেই। আমার মনে হয় সামনে আগামীতে ইসলামী আন্দোলন ভালো কিছু সম্ভাবনাময় একটা জায়গায় যাওয়ার জন্য এই জামাত জোটকে একদম নিশ্চিতভাবে আঁকড়ে ধরা প্রয়োজন। আকিদার জায়গায় থাকুক না। জামাত ইসলামীর মেইন পয়েন্ট তো আপনাকে, মেইন কেন্দ্র তো আপনাকে বদনাম গাচ্ছেন, আপনি কেন বদনাম গাচ্ছেন? তো যাই হোক না কারণ দর্শক, দলটা প্রতিষ্ঠিত হয়েছে প্রায় 40 বছর হয়ে গেছে, এখনও এই দলটা ভালো একটা সম্ভাবনাময় জায়গায় যেতে পারেনি। এটা তাদের ব্যর্থতা। আমি মনে করি তারা যতদিন পর্যন্ত ইসলামিক জোটকে শক্তভাবে মজবুত করে না ধরবে, ততদিন পর্যন্ত তারা ভালো একটা সম্ভাবনাময় জায়গায় যাবে না। তো আসলে এই যে ভাই যে কথাগুলো বলছেন, বুঝতে পারছেন যে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমনাই এখনো জামাতের বিরোধিতা করার জন্য মানে কি যে মজা পায় জামাতের বিরোধিতা করতে গিয়ে, অথচ নিজেদের অবস্থানই ভালো না। তো আসলে চরমনাইয়ের যারা নেতৃবৃন্দ আছেন, যারা কর্মী ভাইয়েরা আছেন, নেতারা আছেন, সবাইকে বলবো, দেখুন আসলে জামাত ইসলামী একটা ইসলামী দল, যদিও বা আপনারা তাদেরকে ইসলামী দল মনে করেন না, ঠিক আছে, তো আবার আপনারও ইসলামী দল। এখন দেখেন একটা বেশ ব্যাপার কি, যে এই জায়গাটা আপনারা একটু চিন্তা করেন, আজ পর্যন্ত জামাত ইসলামীর মানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জামাতের আমির, নায়েব আমির, জামাতের বড় বড় যারা দায়িত্বশীল, যারা জামাতের এমপি হয়েছে, ঠিক আছে, এবং সিনিয়র পর্যায়ে যারা দায়িত্বশীল আছে, মাঠে ময়দানে যারা ওই যে মানে যারা ব্লগার, যারা ফেসবুক চালায়, যারা ইউটিউব চালায়, ওদের কথা বাদ, ওগুলা হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে।
ওখানে আপনার মতো আমার মতো অনেকে আসে ওখানে মানে অনেক ধরনের কথা বলে, সেগুলো না। মূল জামাত ইসলামী যারা পরিচালনা করে, জামাতে যারা দায়িত্বশীল, থানা পর্যায়ে দায়িত্বশীল, মহানগরী পর্যায়ে দায়িত্বশীল, তারপর হলো কেন্দ্র পর্যায়ে দায়িত্বশীল, তারা কোনো পর্যায়ে দায়িত্বশীল আপনাদের চরমনায়ের বিরুদ্ধে কোনো কথা বলে না। তাহলে অথচ আপনারা কিন্তু চরমনায়ের কেন্দ্র থেকে শুরু করে একেবারে তৃণমূল কর্মী পর্যন্ত জামাতের বিরুদ্ধে কথা বলেন। তাহলে ইসলামের মধ্যে মানে অনেক কটা কাঁধে কারণে তৈরি হচ্ছে, একটু ভেবে দেখবেন। কিন্তু আমি চাই যে মানে জামাত ইসলামী, চরমনাই, হেফাজত ইসলাম সহ দেখুন, জামাত ইসলামী কিন্তু সবসময় কিন্তু ঐক্যের পক্ষে এবং অনেক ইসলামী দলকে কিন্তু বিভিন্ন বিপদের সময় সাপোর্ট দিয়ে এসছে। এটা কিন্তু আপনারা জানেন। জেনে বুঝে যদি আপনারা একটা দলের বিরোধিতা করেন, তাহলে আমি বলবো যে শয়তান চাই যে আপনার মাঝে আমার মাঝে অনৈক্য তৈরি করার জন্য, সে অনৈক্য তৈরি করার জন্য কিন্তু আপনি নিজেই ভূমিকা রাখতেছেন। সো এগুলা পরিহার করে আমরা চাই আগামীতে যেন আবারও এই ইসলামী জোট এটা যেন শক্তিশালী হয়, মজবুত হয়। তাই হেফাজত ইসলাম, চরমনাই সহ সবাই যদি এই 11 দলীয় জোটে আবারও আপনারা চলে আসেন এবং এটার যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো যদি আপনার মীমাংসা করে আবার এই উম্মাহার জন্য, ইসলামের জন্য যদি এগিয়ে যেতে পারেন, আমরা অনেক খুশি হব, ইসলাম অনেক উপকৃত হবে। আর তা না হলে কালকে আমাদের মধ্যে আমরা কিন্তু সবাই আল্লাহ তাআলার দাঁড়াইতে হবে এবং সেখানে আপনি বুঝতে হবেন কত বড় ভুল আপনি করেছিলেন।